আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অ্যানিমিয়ার পিছনে অ্যানিমিয়া সৃষ্টি হওয়ার পিছনে আমাদের কিডনির একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় যে যে সকল পেশেন্টগুলো কিডনি রোগে ভুগতেছেন, ক্রনিক কিডনি ডিজিজে ভুগতেছেন, তারা কিন্তু আলটিমেটলি অ্যানিমিয়াতেও ভোগেন। তো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হবো এখন যে আমরা জানি যে আমাদের বোন মেরু থেকে আমাদের আরবিসি মানে ব্লাড উৎপন্ন হয়, এবং এই আরবিসি কম থাকলে আলটিমেটলি হিমোগ্লোবিন কম, মানে ব্লাড কম, মানে অ্যানিমিয়া। তো এই বোন মেরু কখন সে একটি পূর্ণাঙ্গ সুন্দর ম্যাচিউর একটি আরবিসি তৈরি করবে তার ডিপেন্ড করতেছে আমাদের কিডনি থেকে যে নিঃসৃত এরিথ্রোপোয়েটিন এই কিডনি থেকে যদি এরিথ্রোপোয়েটিন যথাযথভাবে নিঃসরণ হয়, তাহলে কি হবে, আমাদের আরবিসি তৈরি হবে। এখন এই আরবিসি আবার অনেকগুলো ধাপ আছে, 4-5টা ধাপ। আমি সেই ধাপে দিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি। এখন কিডনি যদি ঠিক মতোই যদি ইনফরমেশন না দেয়, বা কিডনি যদি তো আর এই এরিথ্রোপয়েটিন নিঃসরণ না করে, তাহলে কিন্তু আরবিসি তৈরি হবে না। আর কিডনি যদি বেশি মাত্রায় নিঃসৃত হয়, তাহলে আরবিসি বেশি মাত্রায় নিঃসৃত হবে। যেমন আমরা যখন ফিজিওলজিক্যাল আমরা বলি যে আরবিসি ফিজিওলজিক্যাল যেটা আমরা বলি, যেমন কেউ যদি পাহাড়ের উপর অবস্থান করে, সেখানে আমাদের অক্সিজেন কম থাকে, তাহলে সেখানে অক্সিজেন যদি কম থাকে, তখন অক্সিজেন কম থাকার কারণে কি করতে হবে, আমাদের বেশি আরবিসির প্রয়োজন হবে। তাহলে এই আরবিসিগুলো কে উৎপন্ন করবে? বোন মেরু উৎপন্ন করবে। কার সিগনালে? কিডনি সিগনালে। কিডনি তখন কি করবে? বেশি এরিথ্রোপয়েটিন নিঃসরণ করবে, এবং বোন মেরু বেশি আরবিসি উৎপন্ন করবে। তাহলে বোঝা গেল যে অক্সিজেনের ঘাটতি এবং নর্মাল এই অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি হবে, আমার এরিথ্রোপয়েটিন নিঃসৃত হবে। এবং এই এরিথ্রোপয়েটিন যদি ঠিকমতো নিঃসৃত না হয়, তাহলে কি হবে, আমাদের আরবিসি ঠিকমতো উৎপন্ন হতে পারবে না, যার ফলে অ্যানিমিয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে যদি নিজস্ব কোনো ডিজিজ থাকে, দেখা হলো কিডনি দীর্ঘদিন যাবত তার প্রবলেমও হচ্ছে, কিডনিতে বিভিন্ন রকম ফেলিউর হচ্ছে, কিডনি ঠিকমতো তার ফাংশন করতে পারতেছে না, তাহলে আলটিমেটলি তার এরিথ্রোপয়েটিনও সে ঠিকমতো নিঃসরণ করতে পারবে না। আর যখনই এটা সে ঠিকমতো নিঃসরণ করতে পারবে না, তখন আরবিসি ঠিকমতো উৎপন্ন হবে না, যার ফলশ্রুতি অ্যানিমিয়া হবে। এই জন্য কিডনি রোগীদের যখনই কিডনি রোগী হয়, তখনই তাদের কি হয়, অ্যানিমিয়ার দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হয়, এবং অ্যানিমিয়া হতে পারে এটা ধরে নেওয়া যায়। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে কিডনি ডিজিজ যাতে না হয়। আমরা সবাই জানি কিডনি যখন ফেলিউর হয়, অনেক লেট স্টেজে ধরা পড়ে। আমার কাছে পেশেন্ট আসলে আমরা কি করে বুঝতে পারবো যে এই পেশেন্টটা অ্যানিমিক, এবং এটা কি ধরনের অ্যানিমিয়া, তার টাইপটা কি করে বুঝবো? এইটাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা অ্যানিমিয়ার একটি সিরিজ ভিডিও চালু করেছি, এবং অনেকগুলো ভিডিও হয়ে গেছে অলরেডি। 5টা ভিডিও অলরেডি হয়েছে। আজকে আমাদের সর্বশেষ 6 নম্বর ভিডিও চলতেছে। আজকে আমরা জানবো যে একটি পেশেন্ট আসলে আমরা কি করে বুঝতে পারবো তার অ্যানিমিয়া হয়েছে কিনা, এবং হলে সেটা কি ধরনের অ্যানিমিয়া। তা আমরা শুরু করি। তো আমরা প্রথমে বলেছিলাম যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। হ্যাঁ, একটি পেশেন্ট যখন আসবে, এখন সেই পেশেন্টের আমরা বিভিন্ন রকম লক্ষণ দেখব। সেই লক্ষণগুলির মধ্যে দেখব আমরা বিভিন্ন তার কিছু লক্ষণ সে বলবে যে আমি একটু কাজ করলেই খুব দুর্বল বোধ করি, ক্লান্ত হয়ে পড়ি, আমার মাথাটা ঘোরায়, আমি বসার থেকে দাঁড়ালে মনে হয় চোখ মুখ অন্ধকার হয়ে গেল, আমার খাওয়া অরুচি, হাত পাও খুব দুর্বল লাগে, আমি খুব ক্লান্তি বোধ করি, বেশি পরিশ্রম করতে পারতেছি না, এরকম সমস্যা উনি বলবেন। এবং আমরা চোখ দেখলে দেখব যে চোখের স্ক্লেরা কনজাংটিভা একদম পেল হয়ে আছে, সাদার মতো হয়ে আছে, হাত পা প্রায় সাদার মতো হলুদের মতো হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা দেখব। তো এই লক্ষণগুলি দেখার পরে আমরা তার আর কি যদি আমরা ল্যাব টেস্ট করি, তাহলে আমরা কি দেখব, আমরা যদি দেখি তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেছে অনেক, এবং তার সাথে আমরা কি দেখব, ওই একই রিপোর্টের মধ্যে আমরা একটা যদি কমপ্লিট সিবিসি যদি একটা রিপোর্ট আমরা কমেন্ট করি বা লিখে দেই, তাহলে আসবে কি যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে, এবং সে সাথে কি এমসিভি কম আসবে, এবং সিরাম ফেরিটিনিন কমে আসবে। অর্থাৎ এই রিপোর্টটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তিটি তার কি হয়েছে। এই রিপোর্টটা যদি আমরা দেখি যে তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম এবং সিরাম ফেরিটিনিন কম, এই কমেন্টের উপরে, এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা মোটামুটি প্রায় নিশ্চিত হয়ে বলতে পারবো যে এই ব্যক্তিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছেন। এবং তার সাথে আমরা যদি ব্লাড ফিল্ম করাই, সেই ফিল্মে আমরা কি পাবো, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া আমরা পাবো। এবং ওই যে লক্ষণগুলি বললাম, সেই লক্ষণগুলি দেখলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব তার
আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে। এখন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা তো এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের ভিডিও রয়েছে, তার ট্রিটমেন্ট আমরা সবকিছু বলা আছে, আপনারা দয়া করে সেখানে গিয়ে একটু দেখে নেবেন। এবার আসি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা আমাদের ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। থ্যালাসেমিয়া আমার পেশেন্ট বুঝবো কি করে? সাধারণত থ্যালাসেমিয়াগুলো ছোট বাচ্চাদের মানে ছোট অবস্থা যদি ধরা পড়ে তাহলে 6 থেকে 9 মাসের মধ্যেই বাচ্চাটা অসম্ভব রকমের হয়ে যায়, তার চোখ প্রায় সাদা হয়ে যায়, প্রায় হাত পা প্রায় সাদা হয়ে যায়, খুবই ক্লান্তিবোধ, তার গ্রোথ নাই, খুবই দুর্বল একটা অবস্থা আমরা দেখতে পাবো। এবং এর সাথে আমরা কি করবো, হিমোগ্লোবিন যদি পার্সেন্টেজ করি সেটা কমে যাবে, এমসিবিও কমে যাবে, এবং সিরাম ফেরিটিন কি থাকবে, এটা বেড়ে যাবে। তাহলে এখানে দেখলাম যে কমে যাবে আর এখানে বেড়ে যাবে, তাহলে বেড়ে যাওয়া দেখে আমরা বুঝতে পারছি তার বডিতে হেমোলাইসিস চলতেছে, হেমোলাইটিক অ্যানিমিয়া একটা এক ধরনের, এবং এটা দেখে আমরা বুঝবো থ্যালাসেমিয়া হতে পারে। এবং ট্রান্সফারেন্স স্যাচুরেশনও কি হবে, এটা বেড়ে যাবে। এবং এইটা কনফার্ম হওয়ার জন্য আমরা কি করব, আমরা আর এইদিকে আমরা রেটিকুলোসাইট কাউন্ট কি আসবে, এটা বেড়ে যাবে। এবং এইচপিএলসি করলে আমরা মোর কনফার্ম হতে পারবো। এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি আমরা করি তাহলে কমেন্টে মোটামুটি আমাদের বলে দিবে যে এটা একটি বিটা থ্যালাসেমিয়া আমরা মোটামুটি দেখতে পাবো। এছাড়াও অ্যাডাল্ট অবস্থা যদি ওই বাচ্চাটা যদি থ্যালাসেমিয়া অবস্থায় বড় হয় তাহলে আমরা দেখবো যে একটু বড় হলে যে প্রায় ক্লান্ত থাকবে, তার অনেক সময় ওই পেশেন্টের ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ে, এগুলো আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা দেখে নিব। তাহলে আমরা মোটামুটি থ্যালাসেমিয়া আমরা এই পিকচার দেখলে মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে তার থ্যালাসেমিয়া। এবং এর সাথে কি থাকবে, ওই যে অ্যানিমিয়া যা যা বললাম একটু আগে, তার সবই লক্ষণ প্রায় কম বেশি এখানে থাকবে। এবার আসি আমরা সিকেল সেল অ্যানিমিয়া। তো সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে কিনা তাহলে আমরা কি করে বুঝবো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এই জেনারেল যে কথাগুলি একটু আগে বললাম এগুলি তো থাকবেই, এর সাথে যদি আমরা দেখি যে তার ওই ব্যক্তির শরীর অত্যন্ত ব্যথা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার আঙ্গুলগুলো অসম্ভব পেন হবে, এবং এই পেন থেকে এবং তার এমন হইতে পারে তার হঠাৎ করে বুকে অসম্ভব চেস্ট, বুকে ব্যথা করতেছে, পেটে ব্যথা হচ্ছে, বোনসে ব্যথা হচ্ছে, এই লক্ষণগুলি দেখলে এর সাথে অ্যানিমিয়া সমস্ত লক্ষণ যদি আমরা পাই তাহলে আমরা ধারণা করে নিব ওই ব্যক্তিটি অ্যানিমিয়া, কি ধরনের অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। এবং সিকেল সেল অ্যানিমিয়া দর্শক আপনারা জানেন খুবই মারাত্মক একটা কন্ডিশন এবং খুব সিরিয়াস একটি কন্ডিশন, আমরা এই ধারণা করবো, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। মোর দ্যান কনফার্ম হওয়ার জন্য আমরা ব্লাড স্মেয়ার যদি করি তাহলে ব্লাড স্মেয়ার আমরা কি দেখবো, যে সিকেল সেল যে আরবিসি গুলো সিকেল সেল কমন পাবো, এবং সেখান থেকে আমরা মোর নিশ্চিত হয়ে যাব যে সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে। এর সাথে আমরা কি পাবো, যে প্রোটিন ইলেকট্রোফোরেসিস যদি আমরা করি তাতেও আমরা কি থাকবো, কি পাবো, আমরা এই সিকেল সেল অ্যানিমিয়ার আমরা সুস্পষ্ট আমরা লক্ষণ আমরা পাবো বা সুস্পষ্ট কমেন্ট আমরা পাবো। এবার সে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি হয় তাহলে কি পাবো আমরা, যে এই যা যা বললাম ওই লক্ষণগুলি থাকবে, এর সাথে যেটা থাকবে যে এই রোগীটা অল্প একটু দেখা গেলে একটু চুলকালে কিছু হইলে সারা শরীরে ছোপ ছোপ কালো কালো দাগ থাকবে, যেটাকে আমরা পারপুরা বলি, এবং এর সাথেও অল্প একটু আঘাতে রক্ত যেমন বাঁধবে এবং রক্ত ব্রুসিং একটা আলামত আমরা পাবো। এবং এই ব্যক্তিটি অল্প একটু বারবার ইনফেকশন হবে, ইনফেকশন হয়তো ভালো হবে না, এরকম একটু কন্ডিশন আমরা পাবো। তাহলে ওই লক্ষণগুলি পাবো, এবং ওই যদি ঘন ঘন ইনফেকশন হয়, সাথে যদি রক্ত জমাট বাঁধা এই ধরনের লক্ষণ যদি দেখি আমরা, তাহলে আমরা দেখে বুঝবো আমরা যে তার ব্যক্তিটির কি হয়েছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে। মোর নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করব, আমরা বোন মেরো অ্যাসপিরেশন করে আমরা কনফার্ম হতে পারবো যে তার এই ব্যক্তিটি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে। এবার আসি আমরা ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা মূলত আমরা জানি যে এই পার্নিশিয়াস অ্যানিমিয়া এবং ফোলেট ডেফিসিয়েন্সি দুইটা কম্বিনেশনকে একসাথে বলা হয় ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আমরা জানি পার্নিশিয়াস অ্যানিমিয়া মানেই হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনের সমস্যা, এবং B12 ঠিক মতো শোষণ হয় না, যার ফলশ্রুতিতে তার ব্যক্তিটির যে অ্যানিমিয়া হয় তাকে বলা হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া। আমরা গত ভিডিওতে আমরা স্পষ্ট করে আমরা বলেছিলাম যে পার্নিশিয়াস অ্যানিমিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ভিডিও আমাদের রয়েছে, এগুলি দেখে নেবেন। তো এখন আমরা কি করে বুঝবো যে ওই ব্যক্তিটির যে অ্যানিমিয়া হয়েছে সেটা পার্নিশিয়াস অ্যানিমিয়া? এটা বোঝার উপায় হলো অন্যান্য লক্ষণ থাকবে, এর সাথে কি হবে, যদি রোগীটা দেখি যে আমরা হাত পা ঝিঝি করে, অবসর লাগে, হাত পা ঠান্ডা হয়ে আসে, এই লক্ষণগুলি যদি থাকে, এর সাথে মুখে ঘা, মুখটা সাদা হয়ে থাকবে, মসৃণ হয়ে থাকবে, মুখটা লাল হয়ে থাকবে, মসৃণ হয়ে থাকবে, এবং প্যাচ থাকবে, এই জিনিসগুলি থাকে, তাহলে আমরা যেটাকে গ্লোসাইটিস বলি আমরা, সেই গ্লোসাইট যদি থাকে, হাত পা অবল ভাব, মানে অ্যাকচুয়ালি হয় কি ভিটামিন B12 এর অভাবে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিমাইলিনেশন হয়ে যায়, তার নার্ভাস সিস্টেম ঠিক মতো তার যে কোডটা থেকে সেটা হয় না, যার ফলশ্রুতি এই লক্ষণগুলি থাকে, এবং বুক জ্বালা পড়া, অস্থির ভাব, বমি ভাব, পাতলা পায়খানা, কখনো কষা, এরকম সমস্যাও কিন্তু এর সাথে থাকবে। আর এই লক্ষণগুলি যদি থাকে তাহলে আমরা ধারণা করে নিব যে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়েছে, এবং এই অ্যানিমিয়া পার্নিশিয়াস অ্যানিমিয়া। এখন অনেক সময় হয় কি যে ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া সে কি পার্নিশিয়াস অ্যানিমিয়া নাকি ফলিক অ্যাসিড ফলেট ডেফিসিয়েন্সি, এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। তাহলে এটা বুঝতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ওই পেশেন্টের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা দেখা দেয়,
সেটা অবশ্য দুই সাইডে হতে পারে, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা যদি দেখা যায় তাহলে আমরা ধারণা করবো যে ভিটামিন B12 অর্থাৎ পারনিশিয়াস অ্যানিমিয়া হয়েছে। আর যদি পেশেন্টের যে না ওরকম সমস্যা নাই, তাহলে আমরা কি ধরে নিব যে এটা ফলেট ডেফিসিয়েন্সি। এছাড়াও আমরা দেখবো যে হোমোসিস্টিন যদি বেশি থাকে তাহলে কি থাকবে, এটা দুই ক্ষেত্রেই বাড়বে, দুই ক্ষেত্রে এখানেও হোমোসিস্টিন বাড়বে, এখানেও হোমোসিস্টিন বাড়বে, কিন্তু মিথাইল মেলানিক অ্যাসিড এখানে কি থাকবে, নরমাল থাকবে, এখানে থাকবে নরমাল, আর এখানে কি থাকবে, এখানে বেশি থাকবে। আর ফলিক ডেফিসিয়েন্সিতে মিথাইল মেলানিক অ্যাসিড কি থাকবে, নরমাল থাকে। এটা দেখে আমি বুঝে নিব যে এটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়া কি থাকবো যে এই পেশেন্টগুলো একটু এজ স্টেজে, যাদের বয়স 60-এর উপরে, তাদের এই ধরনের সমস্যা বেশি হয়, যারা মদ অ্যালকোহল পান করে তাদের বেশি হয়, যারা লিভার সিরোসিস ভুক্ত তাদের এই সমস্যাটা বেশি হয়। এছাড়াও এই সমস্যা, এই ডেফিসিয়েন্সি সমস্যাটা খুব 7 থেকে 10 দিনের মধ্যে এই অবস্থা প্রকট হয় এবং অত্যন্ত কষ্টবোধ করে। আর এই সমস্যাটা দেখা দিতে প্রায় 1 বছর সময় লাগে, কারণ আমাদের বডিতে প্রচুর স্টোরেজ থাকে। তার কারণে আমরা কি করতে পারি, আমরা এইটা পরে লেট স্টেজে আমাদের এটা আসে। তো যে কথা বলছিলাম দর্শক, অ্যানিমিয়া খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা অ্যাজ এ হোল একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমাদের ইগনোর করার কোনো সুযোগ নাই। কারণ অ্যানিমিয়া বলেন, আমাদের আসলে রোগীর ফিটনেস যদি না থাকে তাহলে আমাদের কাজই পুরো বিফলে যাবে। তা আমরা আশা করব যে অ্যানিমিয়া আসলে খুব বড় একটা চ্যাপ্টার, সেই বড় একটা চ্যাপ্টার থেকে খুব কনসাইজ করে আমরা আসলে মূল কথা বলার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, বিচার ভার আপনাদের। সকল কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।